মনে হয় ইতোমধ্যে আমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে যে কিভাবে সিগন্যাল একটা দীর্ঘ নিউরনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমরা আগে দেখেছি যে 2 বা ততোধিক ডেনড্রাইট হতে পারে, এটা কিংবা এটা হয়তো উত্তেজিত হয়, আর যখনই এটা উত্তেজিত হয় তখন একটা চ্যানেল খুলে যায়। এই চ্যানেলের মধ্য দিয়ে আয়ন কোষে প্রবেশ করে। এই আয়নগুলো কোষের বাইরেও ছাড়া হতে পারে, যেটাকে বলা হয় ইনহিবিটরি। তবে ধরা যাক আয়ন কোষের ভেতরে ঢুকছে এবং ইলেকট্রোটনিক প্রক্রিয়ায় এটা মেমব্রেনের আড়াআড়ি চার্জ বা ভোল্টেজের গ্রেডিয়েন্টের পরিবর্তন ঘটাচ্ছে। অ্যাকসন হিলকের ভোল্টেজ গ্রেডিয়েন্ট যদি থ্রেশহোল্ড ভ্যালুকে অতিক্রম করে তাহলে এখানকার সোডিয়াম চ্যানেল খুলে যাবে। তখন এখানকার সোডিয়াম চ্যানেলটা খুলে যাবে, আর তখন সোডিয়াম আয়ন ভেতরে ঢুকবে এবং ভোল্টেজের মান খুব বেশি পজিটিভ হয়ে যাবে। তখন পটাশিয়াম গেট খুলে যাবে, যার কারণে আবার পুরো অবস্থাটার পরিবর্তন হবে। কিন্তু এর মাঝে যখন ভোল্টেজ তার সর্বোচ্চ পজিটিভ মানে পৌঁছালো, তখন এটা আবার ইলেকট্রোটনিক প্রক্রিয়ায় পরবর্তী সোডিয়াম পাম্পকে প্রভাবিত করবে। তাহলে আমরা এমন একটা অবস্থা পাবো যখন আবার সোডিয়াম গেট খুলে আয়ন ভেতরে ঢুকতে থাকবে, এভাবে সিগন্যালটা সামনের দিকে এগোতে থাকবে। এখন এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে মনে আসতে পারে, তা হলো দুইটা নিউরনের সংযোগস্থলে কি ঘটে। আমরা দেখেছি যে ডেনড্রাইটকে ধাক্কা দেওয়া হয় বা উত্তেজিত করা হয়, এবং বেশিরভাগ সময়ই এটা অন্য নিউরন দ্বারা উত্তেজিত হয় কিংবা অন্য কিছু দ্বারা হতে পারে। এখানে যখন অ্যাকশন ফায়ার করে তখন এটা অন্য একটা কোষকে উত্তেজিত করতে পারে, হতে পারে সেটা একটা পেশির কোষ, অথবা মানবদেহে সবচেয়ে বেশি যেটা ঘটে থাকে তা হলো একটা অ্যাকশন অপর একটা নিউরনকে উত্তেজিত করে। এখন এটা করে কিভাবে? এটা হলো একটা অ্যাকশনের শেষ প্রান্ত, এখানে একটা ডেনড্রাইট, নিউরনের ডেনড্রাইট থাকতে পারে এখানে। তাহলে এটা হলো আরেকটা নিউরন। আমার আঁকাটা ততটা ভালো হচ্ছে না, তবে আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা একটা নিউরন যার নিজের একটা অ্যাকশন আছে, নিজস্ব কোষ আছে, এটা একটা ডেনড্রাইটকে উত্তেজিত করবে। এখন প্রশ্ন হলো কিভাবে এটা ঘটে, কিভাবে একটা নিউরনের অ্যাকশন থেকে অপর একটা নিউরনের ডেনড্রাইটে সিগন্যাল প্রবাহিত হয়। আসলে সবসময় যে অ্যাকশন থেকে ডেনড্রাইটে যায় তাও না, তবে এমনটাই বেশিরভাগ হয়। অ্যাকশন থেকে অ্যাকশনে যেতে পারে, বা ডেনড্রাইট থেকে ডেনড্রাইট, বা অ্যাকশন থেকে অন্য কিছুতে। যাই হোক, আমরা অ্যাকশন থেকে ডেনড্রাইট নিয়েই আলোচনা করব, কারণ এটা হলো নিউরনের তথ্য আদান প্রদানের সবচেয়ে প্রচলিত পদ্ধতি। এখন আমরা এখানে জুম ইন করে দেখি, এই জায়গাটাতে জুম ইন করি, এই ছোট বক্সটাতে অ্যাকশনের শেষ প্রান্তবিন্দুর গোড়াটাতে জুম ইন করছি। আচ্ছা, বরং পুরো জায়গাটাতেই জুম ইন করি, তাহলে অন্য নিউরনের ডেনড্রাইটটাও দেখা যাবে। পুরো জায়গাটা আমি বড় করে দেখাচ্ছি। এবারে নিউরনের টার্মিনাল এন্ড বা প্রান্তবিন্দুটা আঁকা যাক। আমি তাহলে প্রান্তবিন্দুটা আঁকছি, অনেক বড় করে আঁকছি। টার্মিনালটা অনেকটা এরকমই দেখাবে। এটা নিউরনের প্রান্তবিন্দু, এটা হলো ভেতরের অংশ, নিউরনের ভেতরের অংশ। আর পরবর্তী ডেনড্রাইট আমি এটা আঁকছি এখানে, পরের ডেনড্রাইটটা, পরের নিউরনের ডেনড্রাইট, এটা এদিকে গেল। এটা আসলে খুবই বড় করে আঁকা হয়েছে। তো এটা হলো ডেনড্রাইট, পরবর্তী নিউরনের ডেনড্রাইট, আর এটা হলো প্রথম নিউরনের ভেতরের অংশ। তো এখানের অ্যাকশন পোটেনশিয়াল সামনের দিকে এগোচ্ছে। একসময় এখানের এই পয়েন্টটাতে, যেটা জুম ইন করে দেখলে এখানের এই পয়েন্টে অ্যাকশন পোটেনশিয়ালের কারণে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বা ভোল্টেজ পোটেনশিয়ালের পজিটিভ মানটা এমন অবস্থায় পৌঁছাবে যে এখানকার সোডিয়াম গেটটা খুলে যাবে, এখানকার সোডিয়াম গেটটা তখন খুলে যাবে। এই চ্যানেলটা ঠিক এখানে। এর ফলে সোডিয়াম আয়নের প্রবাহ কোষের ভেতরে ঢুকতে থাকবে, সোডিয়াম আয়ন ভেতরে ঢুকতে থাকবে, আর তখনই পুরো ব্যাপারটা ঘটে। এখান থেকে পটাশিয়াম বাইরে বের হয়ে যায়। তবে এর মাঝে যে পজিটিভ আয়নগুলোর ভেতরে ঢুকলো সেগুলো আবার আরও একটা চ্যানেল খুলে দিতে পারে, আরও একটা সোডিয়াম চ্যানেল খুলে দিতে পারে, হয়তো একটু দূরের একটা সোডিয়াম চ্যানেল। কিন্তু অ্যাকশনের শেষ প্রান্তের কাছে ক্যালসিয়াম চ্যানেল বেশি দেখা যায়। ক্যালসিয়াম চ্যানেল, এটা গোলাপি রং দিয়ে আঁকছি, এটা একটা ক্যালসিয়াম চ্যানেল, এটা ক্যালসিয়াম চ্যানেল। এটা সাধারণ অবস্থায় বন্ধ থাকে। এটা ক্যালসিয়াম আয়ন চ্যানেল, ক্যালসিয়ামের চার্জ হলো +2। ক্যালসিয়াম চ্যানেল বন্ধ থাকে, কিন্তু এটাও ভোল্টেজ দ্বারা নিয়ন্ত্রিত। যখন ভোল্টেজ যথেষ্ট বেশি থাকে এটা অনেকটা সোডিয়াম গেটের মতোই ভোল্টেজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন ভোল্টেজ যথেষ্ট পজিটিভ থাকবে এখানের এই গেটটা খুলে যাবে, আর যখনই খুলে যাবে ক্যালসিয়াম আয়ন তখন কোষের ভেতরে ঢুকবে। ক্যালসিয়াম আয়ন এরা +2 চার্জের আয়ন, এরা ভেতরে ঢুকলো। এখন আপনি বলতে পারেন এই ক্যালসিয়াম আয়নগুলো কেন ভেতরে ঢুকতে চাইবে?
এরা পজিটিভ আয়ন। আমি তো বলেছি সোডিয়াম ঢুকে পড়ায় কোষের ভেতরে এখন এমনিতেই পজিটিভ, তাহলে আবার ক্যালসিয়াম কেন এর মাঝে ঢুকতে চাইবে? যে কারণে ক্যালসিয়াম ভেতরে ঢুকতে চাইবে তা হলো কোষ যেমন সোডিয়ামকে পাম্প করে বাইরে বের করে দেয় আর পটাশিয়ামকে পাম্প হয়ে ভেতরে ঢোকায়, ঠিক একইভাবে কোষে ক্যালসিয়াম আয়ন পাম্পও আছে। আর এটার মেকানিজম অনেকটা প্রায় সোডিয়াম পটাশিয়াম পাম্পের মতোই, তবে এটা শুধুমাত্র ক্যালসিয়াম নিয়েই কাজ করে। তাহলে আমাদের এখানে আছে প্রোটিন, যেটা মেমব্রেনের গায়ের উপরে বসে থাকে। এটা হলো ফসফোবায়োলিপিড লেয়ার মেমব্রেন। আমি এখানে দুইটা লেয়ার বা স্তর আঁকছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এটা একটা 2 স্তর বিশিষ্ট মেমব্রেন, এভাবে আঁকছি যেন এটাকে একটু সত্যিকারের মতো দেখায়। পুরো জিনিসটা আসলে ঠিক সত্যিকারের মতো দেখাচ্ছে না। এটাও হবে একটা বায়োলিপিড মেমব্রেন বা 2 স্তর বিশিষ্ট মেমব্রেন। এখানে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে একটা ক্যালসিয়াম পাম্প আছে, যেটা আবার এটিপিএইজ এর একটা সাবসেট। এটা অনেকটা সোডিয়াম পটাশিয়াম পাম্পের মতোই। এখানে যদি একটা এটিপি দেয়া হয়, ক্যালসিয়াম অন্য কোথাও যুক্ত হবে, ক্যালসিয়ামের অন্য কোথাও বন্ড করবে আর এটিপি থেকে ফসফেট গ্রুপটাকে বের করে আনবে। এর ফলে প্রোটিনের আকৃতি পরিবর্তন করার মতো যথেষ্ট শক্তি উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম আয়নটাকে বাইরের দিকে ঠেলে বের করে দেওয়া হবে। তাহলে ক্যালসিয়াম যুক্ত হবে, এটা খুলে যাবে আর তখন ক্যালসিয়াম শুধু কোষের বাইরে বের হতে পারবে। এটাও একদম সোডিয়াম পটাশিয়াম পাম্পের মতোই, কিন্তু জেনে রাখা ভালো যে অনুত্তেজিত অবস্থায় কোষের বাইরের ক্যালসিয়াম আয়নের ঘনত্ব বেশি থাকে। এগুলো সব এটিপি দ্বারা চালিত। বাইরের কনসেন্ট্রেশন বা বাইরের ঘনত্ব ভেতরের অংশের তুলনায় অনেক বেশি, আর তখন এই আয়ন পাম্পগুলো কাজ করে। তো যখন এখানে যথেষ্ট পরিমাণ অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, তখন এটা অন্য একটা সোডিয়াম গেট খোলার পরিবর্তে এখানের এই ক্যালসিয়াম গেটটা খুলে ফেলবে। ক্যালসিয়াম আয়ন অ্যাকশনের প্রান্তবিন্দুর ভেতর দিয়ে প্রবাহিত হবে। এখন এই ক্যালসিয়াম আয়ন এরা অন্য প্রোটিনের সাথে যুক্ত হয়। অন্য প্রোটিনগুলো সম্পর্কে বলার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সংযোগস্থলে তখন কি ঘটছে। আমি ইতোমধ্যে সিন্যাপস শব্দটা ব্যবহার করেছি, কে জানে হয়তো বলিনি। এখন যে জায়গাটায় এই দুইটা এই অ্যাকশন এই ডেনড্রাইটের সাথে মিলিত হচ্ছে সেটাই হলো সিন্যাপস। এটা হলো সিন্যাপস, সিন্যাপস, অথবা এটাকে বলা যায় স্পর্শবিন্দু, সংযোগস্থল বা মিলনস্থল। এবং এখানের এই নিউরনটাকে বলা হয় প্রি সিন্যাপটিক নিউরন। আমি লিখে দেখাচ্ছি, আপনারাও এখানে নতুন কিছু শব্দ শিখলেন। প্রি সিন্যাপটিক নিউরন, আর এটা হলো পোস্ট সিন্যাপটিক নিউরন। পোস্ট সিন্যাপটিক নিউরন। আর দুইটা নিউরনের মাঝের যে জায়গাটুকু, এই অ্যাকসন ও এই ডেনড্রাইটের মাঝের এই ফাঁকা অংশটুকু, এটাকে বলা হয় সিন্যাপটিক ক্লেফট। সিন্যাপটিক ক্লেফট, আমি এটাকে লিখছি সিন্যাপটিক ক্লেফট। এই অংশটুকু কিন্তু খুব ছোট, অন্যান্য অংশের তুলনায় খুব ছোট। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব কেমিক্যাল সিন্যাপস নিয়ে। সাধারণভাবে মানুষজন যখন সিন্যাপস নিয়ে কথা বলে সেটা সাধারণত কেমিক্যাল সিন্যাপস। এছাড়া ইলেকট্রিক্যাল সিন্যাপসও আছে, সেটা নিয়ে আমি এখন বিস্তারিত বলছি না, তবে সাধারণত মানুষ কেমিক্যাল সিন্যাপসের কথাই বলে। এখন কেমিক্যাল সিন্যাপস, এই সিন্যাপটিক ক্লেফট, এটা হলো 20 ন্যানোমিটার, খুবই ছোট। যেখানে গড়পড়তা একটা কোষের প্রস্থ অবস্থাভেদে 10 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। 10 থেকে 100 মাইক্রন। মাইক্রন হলো 10⁻⁻6 মিটার, আর এটা হলো 20 × 10⁻⁹ মিটার। বোঝা যাচ্ছে যে এই দূরত্বটা খুবই ছোট। এই দূরত্বের তুলনায় কোষটা আসলে অনেক বড়, তো খুবই কম দূরত্ব। এখন এই প্রি সিন্যাপটিক নিউরনে টার্মিনাল এন্ডের কাছে এখানে আছে অনেকগুলো ভেসিকল। ভেসিকল কি মনে আছে নিশ্চয়ই? এগুলো হলো কোষের ভেতরে মেমব্রেন দিয়ে ঘেরা কতগুলো বস্তু। তো আমাদের এখানে আছে ভেসিকল। এদেরও ফসফোবায়োলিপিড থাকে, বায়োলিপিড লেয়ার, পর্দার মতো অংশ। এগুলো ভেসিকল। এগুলো দেখতে কিছুটা কন্টেনারের মতো। আমি এখানে একটা আঁকছি, একই রকম আর একটা আঁকলাম। আর এদের নিউরোট্রান্সমিটার নামে কতগুলো অণু আছে। আমি নিউরোট্রান্সমিটারগুলো সবুজ রঙে আঁকছি। তাহলে এখানে কতগুলো অণু আছে, এগুলো হলো নিউরোট্রান্সমিটার। আপনারা হয়তো এদের নাম আগে শুনেছেন। মানুষজন হতাশা বা মানসিক অস্থিরতা বা এরকম বিভিন্ন কারণে যে ওষুধগুলো ব্যবহার করে, সেগুলো এই নিউরোট্রান্সমিটারগুলোকে প্রভাবিত করে।
আমি পরে এ ব্যাপারে আরও বিস্তারিত বলবো। তো এখানে নিউরোট্রান্সমিটার আছে, যখন ক্যালসিয়াম গেট বা ক্যালসিয়াম চ্যানেল যথেষ্ট পরিমাণ পজিটিভ ভোল্টেজ পেয়ে খুলে যায়, তখন ক্যালসিয়াম আয়নের প্রবাহ ভেতরে ঢুকতে থাকে, আর ক্যালসিয়াম তখন যা করে তা হলো ভেসিকেলের সাথে আটকে থাকা এক ধরনের প্রোটিনের সাথে বন্ড তৈরি করে। এখানের এই ছোট ভেসিকেলগুলো এরা এখানে প্রিসিন্যাপটিক মেমব্রেনের সাথে আটকে থাকে অ্যাক্সনের শেষ প্রান্তের কাছে। এই প্রোটিনগুলোকে বলা হয় স্নেয়ার প্রোটিন। এটা আসলে একটা অ্যাক্রোনিম, কিন্তু শব্দটা শুনতে বেশ ভালোই, কারণ এরা ভেসিকেলগুলোকে মেমব্রেনের সাথে আটকে রাখে। তো এগুলোই হলো এই প্রোটিন। যখন ক্যালসিয়াম আয়নগুলো ভেতরে ঢোকে, এরা এই প্রোটিনের সাথে বন্ড তৈরি করে, প্রোটিনের সাথে যুক্ত হয়, আর প্রোটিনের আকৃতি এমনভাবে পরিবর্তন করে দেয় যেন এই প্রোটিন ভেসিকেলগুলোকে মেমব্রেনের কাছাকাছি নিয়ে যায়। এরা ভেসিকেলগুলোকে মেমব্রেনের কাছে নেয় এবং দুইটার মেমব্রেনকে এমনভাবে টেনে ধরে যে একটার মেমব্রেন আর একটার সাথে মিশে যায়। আমি এটা একটু জুম ইন করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে এখানে কি ঘটছে। তো এরা যখন যুক্ত হয় এখানে, তার আগে ক্যালসিয়াম ভেতরে ঢোকে, স্নেয়ার প্রোটিনের সাথে যুক্ত হয়, তখন এই স্নেয়ার প্রোটিনগুলো ভেসিকেলগুলোকে প্রিসিন্যাপটিক মেমব্রেনের খুব কাছে নিয়ে আসে। তাহলে এটা হলো ভেসিকেল, আর প্রিসিন্যাপটিক মেমব্রেনটা হবে এরকম। প্রিসিন্যাপটিক মেমব্রেন দেখতে হবে এরকম, আর এখানে আছে স্নেয়ার প্রোটিন। আমি যেভাবে আঁকলাম কোষের ভেতর জিনিসগুলো ঠিক এভাবে হয়তো থাকে না, আমি শুধু একটা ধারণা দেওয়ার জন্য এভাবে আঁকছি। স্নেয়ার প্রোটিন দুইটা জিনিসকে খুব কাছাকাছি নিয়ে আসে এবং এমনভাবে টেনে ধরে রাখে যেন এই দুইটা মেমব্রেন মিশে এক হয়ে যায়। এই ঘটনার ফলাফল যেটা, যার জন্য এত কিছু ঘটছে, তা হলো এই ফাঁকা অংশটা দিয়ে এখন নিউরোট্রান্সমিটার সিন্যাপটিক ক্লেফটে নির্গত হবে। তার মানে নিউরোট্রান্সমিটার যেটা আগে ছিল আমাদের ভেসিকেলের ভেতরে, এখন এটা সিন্যাপটিক ক্লেফটে বের হয়ে যায়, সিন্যাপটিক ক্লেফটের মধ্যে নির্গত হয়। এখানের এই প্রক্রিয়াটিকে বলা হয় এক্সোসাইটোসিস, প্রিসিন্যাপটিক নিউরনের সাইটোপ্লাজমটার কাছে সরে যাওয়া। এগুলো নিউরোট্রান্সমিটার, আপনারা হয়তো এদের কয়েকটার নাম শুনেছেন, সেরাটোনিন, ডোপামিন, অ্যাপেনেফ্রিন, এটা এক ধরনের অ্যাড্রেনালিন, এটা এক ধরনের হরমোনও, আবার এটা নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করে। অ্যাপেনেফ্রিন একটা হরমোন, আবার নিউরোট্রান্সমিটারও। এই শব্দগুলোই হয়তো আপনারা আগেও শুনেছেন। যাই হোক, এরা সিন্যাপটিক ক্লেফটের ভেতরে ঢোকে এবং তখন এরা যুক্ত হয়। এরা ডেনড্রাইট বা পোস্ট সিন্যাপটিক নিউরনের মেমব্রেনের গায়ে এভাবে যুক্ত হয়। আমি এটাকে হলুদ রং দিয়ে আঁকছি। তারা এখানে যুক্ত হয়, এখানে, এখানে আর এখানে। তো এরা এই মেমব্রেনের গায়ে বিশেষ ধরনের প্রোটিনের সাথে যুক্ত হয়, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রভাব, তা হলো এরা এখানে আবার আয়ন চ্যানেলকে উত্তেজিত করবে। তাহলে বলা যায় এই নিউরন এই ডেনড্রাইটকে উত্তেজিত করে। এই নিউরোট্রান্সমিটার যখন এই মেমব্রেনের সাথে যুক্ত হয়, হয়তো সোডিয়াম চ্যানেল খুলে যায়। তাহলে হতে পারে যে এটার জন্য একটা সোডিয়াম চ্যানেল খুলে গেল। তাহলে এক্ষেত্রে ভোল্টেজের পরিবর্তে নিউরোট্রান্সমিটারের কারণে সোডিয়াম গেটটা খুলে যাবে, সোডিয়াম চ্যানেল খুলে যাবে, সোডিয়াম আয়ন ভেতরে ঢুকবে। আর আমরা আগেই বলেছি যে সেই একইভাবে প্রথম ছবিতে ফিরে যাই, এটা উত্তেজিত হয়, আর এখানে প্রথমে অল্প পজিটিভ ভোল্টেজ তৈরি হয়, তারপর যখন আরও বেশি পজিটিভ হয় তখন এটা ইলেকট্রোট্রনিকভাবে অ্যাক্সন হিলকের এই পয়েন্টে পটেনশিয়াল বাড়িয়ে দেয়। এভাবে আরও একটা নিউরন, আমাদের এই ক্ষেত্রে এই নিউরনটা, এটা উত্তেজিত হয়। তো এভাবেই এই প্রক্রিয়াটা ঘটে। আবার এটা কিন্তু ইনহিবিটরি বা সংবাধকও হতে পারে। ধরা যাক সোডিয়াম চ্যানেলের পরিবর্তে এটা যদি একটা পটাশিয়াম চ্যানেল খুলে দেয়, তাহলে এখানে পটাশিয়াম চ্যানেল খুললে পটাশিয়াম আয়ন কোষ থেকে বের হয়ে যাবে এখানকার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে। তাহলে কোষ থেকে পজিটিভ আয়ন বের হয়ে যাচ্ছে। যদি এটা পটাশিয়াম হয়, ত্রিভুজ চিহ্ন দিয়ে পটাশিয়াম বোঝাচ্ছে এখানে, পটাশিয়াম আয়ন কোষ থেকে কমে যাচ্ছে, তাহলে নিউরনের দূরের একটা পয়েন্ট অনেক কম পজিটিভ হবে। তখন এই পয়েন্টে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করাটা খুব কঠিন হয়ে যাবে। তখন অন্য কোনো একটা পয়েন্টকে অনেক বেশি পজিটিভ হতে হবে থ্রেশহোল্ড ভ্যালু অতিক্রম করার জন্য। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। প্রথমে যখন এই সংযোগস্থলের কথা বলছিলাম, এখানে অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে এই চ্যানেল উত্তেজিত হলো, ক্যালসিয়াম ভেতরে ঢুকলো, এটার কারণে ভেসিকেল থেকে নিউরোট্রান্সমিটার সিন্যাপটিক ক্লেফটে নির্গত হলো এবং সেটা আবার খুলে দিল একটা সোডিয়াম গেটকে, হয়তো সোডিয়াম গেটকে, এবং এভাবে এই নিউরনটা উত্তেজিত হবে। আর যদি এখানে পটাশিয়াম গেট খুলে যায় তাহলে প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে, ধীরে ঘটবে। এভাবে এই সিনাপস কাজ করে।
আর আমাদের শরীরে লক্ষ লক্ষ সিন্যাপস আছে, না ভুল বললাম, আসলে কোটি কোটি সিন্যাপস আছে। আমাদের সেরিব্রাল কর্টেক্সে সিন্যাপসের সংখ্যা আনুমানিক 100 থেকে 500 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটি। শুধুমাত্র সেরিব্রাল কর্টেক্সেই এত বেশি সিন্যাপসিস থাকার কারণ হলো একটা নিউরন অসংখ্য অসংখ্য সিন্যাপসিস গঠন করতে পারে। প্রথম ছবিটাতেও যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে একটা সিন্যাপস হতে পারে, এখানে একটা হতে পারে, শয়ে শয়ে বা হাজারে হাজারে সিন্যাপস থাকতে পারে শুধুমাত্র একটা নিউরনেই, অথবা একটা নিউরনের বাইরে এত বেশি সিন্যাপস থাকতে পারে। এরকম আরও অনেক নিউরন আছে, আর এভাবে অনেক অনেক সংযোগ তৈরি হতে পারে। তাহলে বলা যেতে পারে যে এই সিন্যাপসিসের কারণেই আমাদের মানুষের মস্তিষ্ক এত জটিল। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে।